প্রথমেই যেটা জানতে চাইবো, যারা রোজ জিমে যাচ্ছে একদম পাগল, যাকে আমরা জিম ফ্রিক বলি, একদম আমরা কিন্তু শুধুমাত্র হার্ট নিয়ে কনসার্ন নেই, আমরা উই আর কনসার্ন অ্যাবাউট কার্ডিও মেটাবলিক হেলথ। আমরা যদি প্রোটিন নিতে থাকি, কিডনি হেলথ কিন্তু ড্যামেজ হবে। এক্সেসিভ প্রোটিন ইনটেকের ফলে কিন্তু ডাইজেশনের ইস্যু হয়, বার্পিং, ব্লোটিং, বেঞ্চিং এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইস্যু লাইক আইবিএস, এই ধরনের ইস্যুস কিন্তু হেভি প্রোটিন ইনটেকের সঙ্গে খুব কমনলি যায়। আমরা বিয়ন্ড লিমিট হার্টকে পুশ করছি, হার্ট রেট এত বেড়ে গেল যেটা কিন্তু কন্ট্রোলের বাইরে, হার্ট ফেল করতে পারে, হার্ট ইজ নট able to keep up with the pace that our body is moving. Right. So heart failure chance বাড়ে, sudden cardiac death বেড়ে যায়। হার্টের জন্য রেস্ট এবং স্লিপ, ঘুম কতটা দরকার? ডেফিনেটলি হার্ট হেলথের সঙ্গে রেস্ট এবং মেন্টাল পিস এটা কিন্তু খুব ইনট্রিকেটলি রিলেটেড। ঘুমের মধ্যে কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্টলি বডির রিপেয়ার ওয়ার্কগুলো সব কমপ্লিটেড হয়। আপনি যদি নিয়মিত জিমে যান বা এক্সারসাইজ করেন, তাহলে এই কথাগুলো আপনার জন্য। আপনি জিমে যাচ্ছেন, ওজন তুলছেন, ঘাম ঝরাচ্ছেন, নিজের লিমিট পুশ করছেন, সব ঠিক আছে, কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন যে আপনার এই গতি, সেই গতির সাথে আপনার হার্ট, আপনার হৃদয় তাল মিলিয়ে চলতে পারছে কিনা? কারণ দেখতে ফিট হওয়া আর ভেতর থেকে অ্যাকচুয়ালি ফিট থাকা, এই দুটোর মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য রয়েছে, একটা বিশাল ফারাক রয়েছে। আর আজ আমরা আপনার ভেতরের স্বাস্থ্য, আপনার হার্ট নিয়ে কথা বলবো। নমস্কার, আমি জো, আর এই মুহূর্তে আমার সাথে রয়েছেন ডক্টর অনুসুয়াক রয়। I'm Dr. Anushwak Rai, Assistant Professor of General Medicine, Consultant Physician and Diabetologist at KBC Medical College and Hospital. সবাইকে স্বাগত আমাদের এই ডিসকাশনে, যেটা রিলেটেড টু জিম অ্যান্ড রিলেটেড হেলথ ইস্যুস। সো বলো কি জানতে চাও? প্রথমেই যেটা জানতে চাইবো, যারা রোজ জিমে যাচ্ছে একদম পাগল জিম নিয়ে, যাকে আমরা জিম ফ্রিক বলি, একদম প্রশ্ন হচ্ছে যে যতজন জিমে যাচ্ছি তারা তো খাঁটি এক্সারসাইজ করছে, কিন্তু আমি যদি স্বয়ংক্রিয়ভাবে বলি, বা আমি যদি ব্যাপারটাকে ভাবতে চাই এরকম ভাবে, যেখানে তাদের সবার ইন জেনারেল তাদের হার্ট কি একেবারেই সুস্থ? না, ডেফিনেটলি নয়। বিকজ জিম যারা যাচ্ছে তারা কিন্তু অনেকেই এরকম আছে যাদের আন্ডারলাইং হেলথ ইস্যুস, হার্ট ইস্যুস, তাদের আন্ডারলাইং ডায়াবেটিস থাকতে পারে, কিন্তু এরা কিন্তু অনেকেই জানে না যে অ্যাকচুয়ালি তাদের ইন্টারনালি কি প্রবলেম আছে। উইদাউট নোয়িং দ্য প্রবলেমস, দে আর গোয়িং টু দ্য জিম, দে আর হিটিং দ্য জিম ফ্লোর ভেরি হার্ড, দে আর পুশিং দ্য লিমিটস। আর তারা নিজেদেরকে এমনভাবে চাইছে তারা যেন মাস্কুলার হয়ে যায়, খুব অল্প সময় তারা বডি যাতে খুব তাড়াতাড়ি বিল্ড এবং ডেভেলপ করতে পারে, সেইটা তাদের অনেক ক্ষেত্রে চেষ্টা থাকে। কিন্তু ইন্টারনালি তাদের ডিসঅর্ডারগুলো কি কি সেটা অনেক ক্ষেত্রেই তাদের অজানা থাকে, এবং না জেনে শুনেই কিন্তু তারা জিম করে। ফলে বাইরে থেকে আমি মাস্কুলার হলেও, বাইরে থেকে হেলদি দেখতে হলেও, আমার ভেতরে কিন্তু ইন্টারনাল প্রবলেমস বেড়ে চলতে পারে, এবং সময়ের সাথে সাথে সেই প্রবলেমগুলো কিন্তু অ্যাম্পলিফাইড হতে পারে। এবং দেখা যাচ্ছে এখনকার দিনে আমরা এটা খুব কমনলি দেখতে পাই যে অনেক ফিটনেস ফ্রিক বা হেলথ ইনফ্লুয়েন্সার জিমের মধ্যে হঠাৎ সাডেন কার্ডিয়াক অ্যারেস্টে মারা যাচ্ছেন। এটা আমাদের বহু চেনা সেলিব্রিটিদের সঙ্গে হয়েছে। ফলে ভেতর থেকে হেলদি থাকাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বাইরে আমার স্বাস্থ্য বা ফিজিক যেরকমই হোক না কেন, আমার যদি ইনার হেলথ কম্প্রোমাইজড হয়ে যায়, বাইরের আউটসাইড বিউটি কিন্তু ম্যাটার করবে না। একদমই তাই। খুব খুব মানে বড় একটা কথা বললেন যে ভেতর থেকে যদি আমি ঠিক না থাকি, আমার বাইরের সুন্দরতা, মানে সৌন্দর্য ম্যাটার করবে। একদম রাইট। আমি এরপরেই জানতে চাইবো যে একটা শব্দ, যে শব্দটা যারা জিম যাচ্ছেন তাদের জন্য এবং আমাদের সবার জন্য খুব চেনা, প্রোটিন ইনটেক। মানে সেটা প্রোটিন শেকের মাধ্যমে হতে পারে, সাপ্লিমেন্ট হতে পারে, কিংবা প্রপার প্রোটিন ডায়েট। এই ব্যাপারটা ইম্পর্টেন্ট। কিন্তু আমি যদি শুধু হার্টের পার্সপেক্টিভ থেকে বলি, শুধুমাত্র কি এই জিনিসটাই যথেষ্ট? না, ডেফিনেটলি এখন একটা ব্রডার টার্মসে আমরা যদি কথা বলি, ইন টার্মস অফ হেলথ ইস্যুস, আমরা কিন্তু শুধুমাত্র হার্ট নিয়ে কনসার্ন নই, আমরা উই আর কনসার্ন অ্যাবাউট কার্ডিও মেটাবলিক হেলথ অ্যাজ এ হোল। শুধুমাত্র হার্ট, শুধুমাত্র লাং বা শুধুমাত্র লিভার নয়, কিডনির একটা মেজর ফাংশন আছে আমাদের প্রোটিন ডাইজেশনের ক্ষেত্রে, আমাদের অ্যাবডোমিনাল অর্গানসের একটা মেজর রোল আছে প্রোটিন ডাইজেশনের ক্ষেত্রে। ফলে মাত্রাতিরিক্ত প্রোটিন যদি আমরা নিতে থাকি, এটা আমাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই হার্মফুল হয়ে ওঠে। উইদাউট ইভেন নোয়িং দ্য কিডনি স্টেটাস দ্যাট উই আর কারেন্টলি ডিলিং উইথ, আমরা যদি প্রোটিন নিতে থাকি, কিডনি হেলথ কিন্তু ড্যামেজ হবে। উইদাউট নোয়িং দ্য কোয়ালিটি অফ দ্য প্রোটিন উই আর হ্যাভিং, তো আমরা যদি না জানি যে কি প্রোটিন আমরা খাচ্ছি, সব প্রোটিন কিন্তু ফার্স্ট ক্লাস প্রোটিন নয়, তাদের মধ্যে অনেক ধরনের অ্যাডাল্টারেশন থাকে, অনেক কোয়ালিটির ডিফারেন্স থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এক্সেসিভ প্রোটিন ইনটেকের ফলে কিন্তু ডাইজেশনের ইস্যু হয়, বার্পিং, ব্লোটিং, বেঞ্চিং এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইস্যু লাইক আইবিএস,
এই ধরনের ইস্যুস কিন্তু হেভি প্রোটিন ইনটেকের সঙ্গে খুব কমনলি যায়। সেকেন্ডলি হচ্ছে আমি যেটা বললাম যে কিডনি হেলথ কম্প্রোমাইজ হওয়ার একটা বড় সড়ো চান্স থাকে। উইদাউট নোয়িং আওয়ার কিডনি স্টেটাস, উইদাউট নোয়িং দ্য ইউরিন অ্যালবুমিন ক্রিয়াটিন রেশিও, আমরা যদি অকারণে প্রোটিন ইনটেক করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কিডনির ওপর অহেতুক চাপ বাড়ানো ছাড়া আর কিছুই হয় না, এবং বডি বিল্ড করার ক্ষেত্রে যেটা আমরা এসেনশিয়াল মনে করি সেটা কিন্তু অ্যাকচুয়ালি বডিটাকে ডিস্ট্রয় করে দিতে পারে। সো উইদাউট হ্যাভিং দ্য প্রপার নলেজ, উইদাউট গোয়িং থ্রু প্রপার অ্যান্ড রুটিন হেলথ চেক আপ, আই থিঙ্ক আননেসেসারি প্রোটিন ইনটেক বাড়ানো সেটা কিন্তু একবারই কাজের কথা না। এবং হেলদি ডায়েট শুড কনসিস্ট অফ কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট ইন এ স্পেসিফাইড রেশিও। আমরা ইউজুয়ালি বলি 50% of carbohydrate, 10% of the protein and 30% of the fat, with all the other micronutrients are required for healthy living. এই রেশিওটা যেন অল্টার না হয়। আমি যদি 60% প্রোটিন খাই, 10% কার্বোহাইড্রেট খাই, সেটা কিন্তু ডেট্রিমেন্টাল ফর দ্য হেলথ, এবং লং টার্মে কিন্তু হেলথ ইস্যুস ছাড়া আমার মনে হয় আর কিছুই গেন হবে না, মাসেল তো হবেই না। রাইট। এখান থেকে একটা প্রশ্ন আসে যে Right. যারা জিমে যাচ্ছে, একটা তো আমাদের সবার কম বেশি টার্গেট থাকে যে আমার লিমিট আমায় পুশ করতে হবে। একদম একদম এবং সেইটা ওই হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট যেটা রাইট সেটাতে রাইট গিয়ে রাইট দাঁড়ায়। রাইট রাইট এবার সেই সময়টায় হার্টের ভেতরে ঠিক কি হয় স্যার? এক্স্যাক্টলি। আমরা জানি যে যখনই আমরা কোনো এক্সারসাইজ করি আমাদের কার্ডিয়াক আউটপুট বাড়ে, বিকজ আমাদের মাসেলে ব্লাডের ডিমান্ড কিন্তু বাড়তে থাকে। আমাদের মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড যেটাকে আমরা বলি সেটা কিন্তু ইট গোজ আপ উইথ এভরিথিং দ্যাট উই ডু ফিজিক্যালি। স্ট্রেসফুল ইন্টেন্স এক্সারসাইজ যত আমরা করব আমাদের হার্ট কিন্তু বাধ্য হবে বেশি বেশি ব্লাড পাম্প করে স্পেসিফাইড টার্গেটেড মাসেলে পাঠাতে, বিকজ সেইখানে কিন্তু অ্যাক্টিভিটি বেড়ে গেছে, ওখানে ব্লাড রিকোয়ারমেন্টটা বেশি। ফলে আমাদের হার্ট কিন্তু অনেক রিগারাস একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। হার্ট যেমন ব্লাড ফ্লো পাম্প করতে বাধ্য হয়, তেমনি হার্টেও কিন্তু ব্লাড বেশি পরিমাণে ঢুকতে হবে। ফলে যে যে চেঞ্জেসগুলো দরকার নেসেসারি টু পুশ মোর অ্যামাউন্ট অফ ব্লাড, সেই চেঞ্জেসগুলো কিন্তু হার্টের মধ্যে হয়। হার্ট রেট বেড়ে যাওয়া, হার্টের বিটিং বেড়ে যাওয়া, হার্টের অ্যাক্টিভিটি বেড়ে যাওয়া, এবং মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড বেড়ে যাওয়া। তো এই সমস্ত কিছু যদি হতে হয় তাহলে আমাদের অ্যাডিশনাল যে রিকোয়ারমেন্টগুলো থাকে হার্টের সেইগুলোকেও ফুলফিল করতে হবে। কারণ হার্টে যদি কোনো আর্টারিতে ব্লকেজ থাকে তো হার্ট যখন বেশি পরিমাণে ব্লাড পাম্প করতে চাইবে সেই ব্লকেজটা দিয়ে কিন্তু ব্লাড যেতে চাইবে না, ফলে হার্টে ব্লাড অ্যাডিকুয়েটলি সাপ্লাইড হবে না, ফলে হার্ট হেলথ কম্প্রোমাইজ হবে। ফলে আমরা যেটা দেখতে পাই মায়োকার্ডিয়াল ইনফাকশন বা মায়োকার্ডিয়াল ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডেথ এই কারণে হতে পারে। আমরা বিয়ন্ড লিমিট হার্টকে পুশ করছি, হার্ট রেট এত বেড়ে গেল যেটা কিন্তু কন্ট্রোলের বাইরে, হার্ট ফেল করতে পারে, হার্ট ইজ নট able to keep up with the pace that our body is moving. So heart failure chance বাড়ে, sudden cardiac death বেড়ে যায়, angina, অনেক সময় চেস্ট পেন হতে পারে, অনেক সময় ডিজিনেস হতে পারে। These are all the consequences of poor heart conditioning. আর এক্সারসাইজ কন্ডিশনিং কিন্তু একটা মারাত্মক জিনিস যেটাকে আমরা ইগনোর করে থাকি, ওই ভেবে যে আমরা মাসেল গেইন করব, কিন্তু মাসেল গেইন করতে গিয়ে কিন্তু আমরা লাইফ লস করতে পারি। রাইট রাইট, ব্যাপারটা খুব সিরিয়াস, আমরা ডেফিনেটলি এতটা হয়তো গভীরে গিয়ে ভাবি না। আর একটা জিনিস থাকে আমরা যেটা দেখি জিমের পরিভাষা যেটাকে বলে ইগো লিফটিং। আমাদের পরিমাণের থেকে বেশি যদি আমরা খেয়ে ফেলি তখন যেমন প্রবলেম হয়, পরিমাণের থেকে বেশি ওয়েট তুললেও কিন্তু প্রবলেম হতে পারে, পরিমাণের থেকে বেশি কার্ডিও করলে প্রবলেম হতে পারে। কার্ডিওজ আর অ্যাকচুয়ালি ডিভাইস টু স্ট্রেংথেন ইউর হার্ট, নট টু উইকেন ইট, বাট without knowing the proper standards, without knowing the limits, if we push our body beyond certain extent, it will be detrimental to our health. And একটা জিনিস এখান থেকে উঠে আসে যে অনেকেই, আমি জিম থেকে ফিরলাম, সবকিছু হলো, কিন্তু একটা জিনিস আমার মনে হয় অনেকেই ইগনোর করে যান, উপেক্ষা করেন, সেটা হচ্ছে প্রপার রেস্ট, বিশ্রাম। হার্টের জন্য রেস্ট এবং স্লিপ, ঘুম কতটা দরকার? ডেফিনেটলি হার্ট হেলথের সঙ্গে রেস্ট এবং মেন্টাল পিস এটা কিন্তু খুব ইন্ট্রিকেটলি রিলেটেড। তো আমরা যেটা দেখি যে দেয়ার আর সার্টেন স্ট্রেস হরমোনস দ্যাট আর রিলিজ ডিউরিং অ্যাক্টিভিটি। যখনই আমাদের বডিতে কোনো স্ট্রেস রিলেটেড ইস্যুস থাকবে আমাদের কিন্তু স্ট্রেস হরমোনের লেভেল বাড়বে, যেমন অ্যাড্রিনালিন, নন অ্যাড্রিনালিন, কর্টিসল, এই হরমোনগুলো কিন্তু যে কোনো স্ট্রেসে বেরোয়। ফলে এই হরমোনগুলো কিন্তু হার্ট অ্যাক্টিভিটিটাকে মাচ 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 মোর অ্যাম্পলিফাই করে দেয়। হার্ট রেট বেড়ে যায়, মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড বেড়ে যায় এবং হার্টের কন্ট্রাকশন বেড়ে যায়। ফলে যদি আমি অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ রেস্ট না নিই এই হরমোন লেভেলগুলো কিন্তু সার্জ হতে থাকবে এবং হার্ট হেলথ কিন্তু কম্প্রোমাইজ হবে। স্লিপের সময় বা রেস্টিং ফেজে আমাদের কিন্তু এই হরমোনগুলো কিন্তু ডিক্লাইনে চলে যায়। এই হরমোনগুলোর বদলে যেগুলো হ্যাপি হরমোনস যেমন ডোপামিন, আমাদের মেলাটোনিন, এই ধরনের যে হ্যাপি হরমোনগুলো সেগুলো সিক্রেশন হয়, ফলে আমাদের বডিতে একটা শান্তির অনুভূতি আমরা ফিল করি। এবং ঘুমের মধ্যে কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্টলি বডির রিপেয়ার ওয়ার্কগুলো সব
কমপ্লিটেড হয়। মাসেল রিপেয়ার কিন্তু একটা ইন্ট্রিকেট পার্ট, শুধু বডি বিল্ড করলেই হবে না, কারণ আমরা যখন জানি, আমরা যখন জিমে ওয়ার্কআউট করছি তখন মাসেল অ্যাকশনের সঙ্গে সঙ্গে মাসেল ব্রেক ডাউন হচ্ছে। মাসেল ব্রেক ডাউন যেটা আমরা জিমের মধ্যে করি, সেটাকে ঠিক করতে গেলে, সেটাকে রিপেয়ার করতে গেলে আমাদের কিন্তু ঘুম দরকার এবং রেস্ট দরকার। অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ রেস্ট যদি না হয় তাহলে মাসেল ব্রেক ডাউনটা মাসেল প্রোডাকশনের থেকে বেশি হয়ে যাবে, ফলে আলটিমেটলি মাসেল মাস আমরা গেইন করতে পারবো না। ফলে রেস্ট যদি না নিই, হরমোনাল সার্জ হবে, হার্ট রেট বাড়বে, হার্ট হেলথ খারাপ হবে এবং মাসেল মাস কমতেই থাকবে। মানে শুধু এক্সারসাইজ করলে হবে না, রেস্ট করতে হবে। যদি রেস্ট না করো তাহলে কোনো লাভ নেই বাচ্চারা। পরের প্রশ্নে যেতে চাই। স্যার, অনেকেই মনে করেন যে আমার হার্টের স্বাস্থ্য যদি ভালো রাখতে হয়, আমি যতক্ষণ পর্যন্ত এক্সারসাইজ করছি আমার স্ট্রেস ম্যানেজ হচ্ছে। কথাটা কোথাও না কোথাও ঠিক, কিন্তু শুধু আজকাল আমাদের যা লাইফস্টাইল, প্রচুর সময় কাজের পেছনে চলে যায়, মেন্টাল স্ট্রেস রয়েছে, ডেডলাইন রয়েছে, অনেক কিছু রয়েছে। শুধুমাত্র আমার হার্টের স্বাস্থ্য ভালো রাখার জন্য শুধুমাত্র কি এই এক্সারসাইজ যথেষ্ট? না, বেসিক্যালি এই ব্যাপারটা চলে আসছে আমার প্যাশনের উপর। রাইট। আমার যদি প্যাশন হয় বডি বিল্ড করা, তাহলে বুঝতে হবে যে সেটা করতে আমি আদৌ কতটা হ্যাপিনেস ফিল করছি। রাইট। আমার যদি বডি বিল্ড করাটা টার্গেট হয়ে যায়, তাহলে ইট ইজ গোয়িং টু অ্যাড অন টু আওয়ার টার্গেট লিস্ট, আর কিছুই হবে না। আমার যদি জিমে যেতে ভালো লাগে, উই শুড এনজয় ইট রাদার দেন কিপিং এন্ড সেটিং এ টার্গেট ফর আওয়ারসেলফ, যে আমার 1 মাসের মধ্যে 5 কিলো মাসেল মাস বাড়াতে হবে। আমি যদি সেটাকে টার্গেট হিসেবে নিই, তাতে স্ট্রেস তো রিলিভ হবেই না, রাদার স্ট্রেস বেড়ে যাবে। ফলে এক্সারসাইজ শুড বি পার্ট অফ আওয়ার ডেইলি রুটিন, অ্যান্ড এক্সারসাইজ শুড নট বি টেকেন অ্যাজ এ টাস্ক। এটা কিন্তু আমাদের হেলথকে কমপ্লিমেন্ট করতে হেল্প করে, এটা আমাদের হেলথকে ইনক্রিজ করতে হেল্প করে। এবং সব থেকে বড় কথা, আমি যদি এই এক্সারসাইজের চক্করে অ্যাডিকুয়েট রেস্ট, ঘুম যদি আমি না নিই, যেটা তুমি আগে বললে, তাহলে তো আমাদের কোনো লাভ নেই। আমরা তো আলটিমেটলি আমাদের শরীরের ক্ষতি করব। ফলে জিম করা, এক্সারসাইজ করা, যোগা করা, যে যেরকম ভাবে পছন্দ করে, ব্রিস্ক ওয়াকিং, যে যেটাতে স্বাচ্ছন্দ্য সেটাই করা উচিত। ওভার ওয়ার্কআউট, ওভার বার্ডেন নিজেকে করার কোনো মানে হয় না। এক্সারসাইজ করা ইজ এ পার্ট অফ লাইফ, ইটস নট দ্য হোল লাইফ। স্যার, এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন বা শুনছেন, হয়তো এক্সারসাইজ করছেন বাড়িতে কিংবা জিমে, আপনি একটা প্রশ্ন উঠে আসে যে এমন কোন কোন ওয়ার্নিং সাইনস আছে যা একেবারেই তাদের ইগনোর করা উচিত নয়? রাইট। বেসিক্যালি বডি যখন আমাদের ওভার বার্ডেন বা ওভার স্ট্রেসড হয়ে যায়, কতগুলো ওয়ার্নিং সাইন্স দিতে থাকে, সেগুলোকে অনেক সময় আমরা উপেক্ষা করি, ফ্যাটিক, টায়ার্ডনেস এবং হয়তো ল্যাথার্জি বলে, কিন্তু সেগুলো ইগনোর করা কিন্তু ঠিক নয়। যেমন ওয়ার্কআউট করার সময় কেউ যদি চেস্ট পেন ফিল করে, বুকে সাডেন ব্যথা হচ্ছে, সেটা কিন্তু ইগনোর করা যাবে না। ইট মাইট বি আ সাইন অফ আন্ডারলাইং হার্ট ইলনেস। অনেক সময় দেখা যায় লাইট হেডেডনেস, মাথাটা কিরকম চক্কর দিয়ে উঠলো, অনেকটা হালকা লাগছে শরীরটাকে, এটা কিন্তু একটা ওয়ার্নিং সাইন যে এবার এক্সারসাইজটা বন্ধ করা উচিত এবং আমাকে রেস্টের মধ্যে যাওয়া উচিত। স্পেশালি অনেক সময় রেসপিরেটরি ব্রিদিং ডিফিকাল্টি হয়, তো ব্রিদিং ডিফিকাল্টি হলে কিন্তু ইমিডিয়েট এক্সারসাইজ বন্ধ করা উচিত। এছাড়া কিছু বডিলি পেন যেগুলো কিন্তু আনন্যাচারাল, আমরা জানি এক্সারসাইজ করলে হয়তো মাসেল স্প্যাজম হতে পারে, কিন্তু আননেসেসারি আনন্যাচারাল পেন, যেটা মানে আউট অফ প্রপোর্শন, সেই ধরনের পেন হওয়া কিন্তু কোনো খারাপ কিছুর ইঙ্গিত দেয়। অনেক সময় মাসেল টিয়ার বা টেন্ডন ইনজুরি, এইগুলো কিন্তু অনেক সময় সাডেন পেন হিসাবে দেখা দেয়। তো এই ধরনের সিমটমগুলো কিন্তু ইগনোর করা ঠিক নয়, এবং যখনই কোনো এরকম সিমটম আমরা জিমে ওয়ার্কআউট করার সময় বা রেস্টিং এর সময় দেখতে পাবো, আমাদের কিন্তু ওয়ার্কআউটটা ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। ট্রেনার বা কনসার্ন পার্সনকে জানানো উচিত যে আমার এই প্রবলেম হচ্ছে, এবং প্রবলেম যদি পারসিস্ট করে, সাধারণ কমন রেমেডিতে যদি সেই প্রবলেমগুলো সাবসাইড না করে, তাহলে কিন্তু আমাদের ইমিডিয়েটলি কোনো প্রফেশনাল হেল্প সিক করা উচিত। স্যার, শেষ একটা প্রশ্ন করতে চাই, যারা জিমে যাচ্ছে বা যারা বাড়িতেই এক্সারসাইজ করছে, তাদের জন্য একটা মেসেজ যদি আপনি দিতে চান। ডেফিনেটলি আমাদের যারা এখন জিম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু, যেটা বারবার আগেও বলেছি, যে তাদের ক্ষেত্রে ভিজিল্যান্ট হতে হবে। তাদের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে আমাদের বডির কিছু স্পেসিফিক লিমিটস আছে, সেই লিমিটসগুলো যেন আমরা ক্রস না করি। হেলদি থাকতে গেলে আমাদের কিছু হেলথ প্র্যাকটিস অ্যাডপ্ট করতে হবে, যার মধ্যে স্লিপ, অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ রেস্ট is very important. Regular exercise, but should not be like over exercising to some extent. সেটা যেন না হয়। Adequate amount of rest, sleep এবং adequate activity, all are a part of healthy heart spectrum. আমাদের হার্টকে যদি ভালো রাখতে হয়, তাহলে আমাদের কিন্তু রেস্ট লেভেল এবং আমাদের স্লিপ লেভেল কিন্তু অ্যাডিকুয়েট রাখতে হবে। আমাদের ফুড হ্যাবিট কিন্তু রেগুলার হতে হবে, এবং ইট শুড বি ফিল্ড উইথ প্রপার নিউট্রিয়েন্টস। হাই প্রোটিন বা হাই ফ্যাট বা হাই কার্বোহাইড্রেট মিল কিন্তু অ্যাভয়েডেবল। সেগুলো আমাদের কোনো স্পেশালিস্টের এবং
মানে ডায়েটিশিয়ানের হেল্প ছাড়া সেগুলো অ্যাডাপ্ট করা উচিত নয়। আমার আজকে মনে হচ্ছে আমি হাই প্রোটিন ডায়েট খাবো, আমার আজকে মনে হচ্ছে আমি কিটো ডায়েট করব, আজকে আমার মনে হচ্ছে আমি গেইন করব, আমি সাপ্লিমেন্ট নেবো, এগুলো কিন্তু প্রফেশনাল হেল্প ছাড়া নিজেরা সিলেক্ট করা উচিত নয়। তাদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। এবং যেটা দেখা যায় যে আমরা যদি নিজেদের হেলথ এবং ইনার হেলথ সম্পর্কে কনসিয়াস না হই, এটা অ্যাকচুয়ালি আমাদের মাসেল হেলথ এবং হার্ট হেলথের ক্ষেত্রে ডেট্রিমেন্টাল হতে পারে। রাইট, শুনলেন? তাহলে জিমে যান, এক্সারসাইজ করুন, ভালো করে করুন, তবে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে সঠিকভাবে করতে হবে, সঠিকভাবে নিজেকে ট্রেন করুন। আর বাইরেরটা যেটা দেখা যাচ্ছে শুধু সেটা নয়, আপনার ভেতরে কি চলছে সেটার খেয়াল রাখার দায়িত্ব কিন্তু আপনার। তাই প্লিজ নিজের খেয়াল রাখুন, নিজের পরিবারের খেয়াল রাখুন, এবং এই যে আজকে আমাদের ছোট্ট কনভারসেশন, এখান থেকে যদি আপনি নতুন কিছু জানতে পারেন, আপনি আপনার জিম বাডি, ওয়ার্কআউট পার্টনার, তার সাথে শেয়ার করুন এবং ফলো করুন আমাদের এমপ্লিফাইং দি কেয়ারকে। থ্যাংক ইউ। Issued in public interest by IPCA Laboratories.